আমরা আলোচনা করব এখন চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা জাস্ট কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তো এটাকে পার্ট 1 দিয়েছি। তো আমাদের আজকে ভিডিওতে যেসব বিষয় আলোচনা করা হবে এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে হিসাব বিজ্ঞান কি, এরপর আলোচনা করব হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, তারপর আলোচনা করব হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট কি, 4 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য, 5 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক কে। এই 5টা বিষয় আমাদের পরীক্ষা প্রায় আসে, আমাদের এসএসসি বোর্ড পরীক্ষা কিংবা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও এখান থেকে প্রশ্ন আসে। তবে এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবহারিক জ্ঞান যার মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ ও ব্যাখ্যা করা যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে 3টা কার্যক্রমের সমষ্টি। এক হচ্ছে আর্থিক ঘটনা চিহ্নিতকরণ, 2 হচ্ছে লিপিবদ্ধকরণ, 3 হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ। আমরা 3টাকে একসাথে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া বলতে পারি। মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা এখন আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কি, হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট কি এবং হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য। এই 3টা বিষয় আমরা একসাথে আলোচনা করতে পারি একটা মাত্র চিত্রের মাধ্যমে। তবে এখানে একটু বলে রাখি যে হিসাব বিজ্ঞান এবং হচ্ছে হিসাব রক্ষণ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। হিসাব বিজ্ঞানকে আমরা বলে থাকি অ্যাকাউন্টিং, আর হিসাব রক্ষণকে বলে থাকি আমরা বুক কিপিং, এবং দুইটা সম্পূর্ণই একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। ওইটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখব হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তো আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া একটু আগে দেখেছি, যেটা যে এই যে এখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। আমাদের এইচএসসি যে বইগুলো আমাদের এইচএসসি বইগুলোতে মূলত হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বলতে এই 3টা বিষয়কে তারা রিপ্রেজেন্ট করেছে। প্রথমত তারা দিয়েছে এক হচ্ছে আর্থিক ঘটনা চিহ্নিতকরণ, 2 নম্বর তারা দিয়েছে লেনদেন লিপিবদ্ধকরণ, 3 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। ইন্টারের বইগুলোতে শুধুমাত্র এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে যদি আমরা একটু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর সাথে একটু সমন্বয় করে পড়তে যাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে আরেকটার মধ্যে, আমাদের আরেকটু ব্রডলি পড়তে হবে, এক্সট্রা বিষয় অ্যাড করে আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এটা। এবং এখানেও সেম 3টা বিষয় দেওয়া আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াতে। প্রথমত আছে হচ্ছে লেনদেন শনাক্তকরণ, এরপর আছে হচ্ছে লিপিবদ্ধকরণ, এবং 3 নম্বর যে স্টেপ আছে আমরা যেটা পড়েছিলাম সেখানে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে এই দুইটা মিলে একটা হচ্ছে সেটা। আমরা যদি একটু ব্রডলি পড়তে যাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর জন্য, তাহলে আমাদের একটু ব্রডলি পড়তে হবে। সেটা হচ্ছে এখানে যেমন লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণের উৎসগুলো কি কি আমাদের এগুলো পড়তে হবে। যেমন লেনদেন আমরা যে শনাক্ত করব বা আমাকে যেটা বলি আইডেন্টিফিকেশন বলি বা চিহ্নিতকরণ বলে থাকি, তো এগুলো উৎসগুলো কি কি? এই উৎসগুলো অবশ্য হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো। এবং এরপর যেটা দেওয়া আছে এখানে লিপিবদ্ধকরণকে আবার 3টি ভাগে ভাগ করা যাবে। এক হচ্ছে লেনদেন সমূহ বিশ্লেষণ, 2 হচ্ছে জাবেদাভুক্তকরণ, এবং 3 হচ্ছে লেনদেন সমূহ স্থানান্তরকরণ। আমাদের এখান থেকে প্রায় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রায় এখান থেকে একটা প্রশ্ন থাকে, যেটা আমাদের মুখস্থ করতে হবে এটা। তো আমরা লেনদেন লিপিবদ্ধকরণ বলতে আমরা হিসাব বিজ্ঞানে লেনদেন লিপিবদ্ধকরণ বলতে জাবেদাকে মূলত মিন করে। তবে এখানে লিপিবদ্ধকরণকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে লেনদেন সমূহ বিশ্লেষণ, 2 জাবেদাভুক্তকরণ, 3 হচ্ছে লেনদেন সমূহ স্থানান্তর।
এখানে লেনদেন সময় স্থানান্তর বলতে বোঝাচ্ছে খতিয়ানে স্থানান্তর। অর্থাৎ যে প্রশ্নে বলা থাকে লেনদেন সময় স্থানান্তর, তার মানে সেটা মিন করবে হচ্ছে খতিয়ানকে। এরপর আবার লেনদেন সমূহ বিশ্লেষণকে 3টি ভাগে ভাগ করেছে: মৌলিক বিশ্লেষণ, সমীকরণ বিশ্লেষণ এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। তো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যেভাবে প্রশ্নগুলো আছে সেভাবে হচ্ছে মূলত এইভাবে আসে পরীক্ষার প্রশ্নগুলো। যেমন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি? লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হচ্ছে লেনদেন সমূহ বিশ্লেষণ। আবার লিপিবদ্ধকরণ দ্বিতীয় ধাপ কি? জাবেদাভুক্তকরণ। তো লিপিবদ্ধকরণ দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং তৃতীয় ধাপ হচ্ছে লেনদেন সমূহ স্থানান্তরকরণ। একইভাবে লেনদেন সমূহ বিশ্লেষণের প্রথম ধাপ হচ্ছে মৌলিক বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ হচ্ছে সমীকরণ বিশ্লেষণ এবং তৃতীয় ধাপ হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। এরপর আমরা দেখব হচ্ছে তৃতীয় ধাপে রয়েছে প্রস্তুতকরণ ও প্রাপ্ত তথ্য, যাকে আমরা একসাথে বলে থাকি যে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য প্রদান করা। এবং এটার মধ্যে যেই দুইটা ভাগ রয়েছে, প্রথম অংশ হচ্ছে বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী। এখানে বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী বলতে বোঝাচ্ছে বিশ্বদায় বিবরণীকে, মালিকানা সত্ত্ব বিবরণীকে, আর্থিক অবস্থার বিবরণীকে এবং হচ্ছে নগদ প্রবাহ বিবরণীকে বোঝাচ্ছে। একইভাবে এরপর রয়েছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য প্রদান করা। এখানে সংশ্লিষ্ট পক্ষ বলতে দুইটা পক্ষকে বোঝানো হয়েছে। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী দুইটা পক্ষ রয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের পক্ষ, বাহ্যিক বাহিরের পক্ষকে বলা হয়ে থাকে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর যে বিষয় দেখব, তো এখন আমরা 3টা বিষয় আলোচনা করেছি। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট কি, আউটপুট কি এবং হচ্ছে প্রসেসিং কি। যেখানে প্রথম যে ধাপটা রয়েছে লেনদেন শনাক্তকরণ, এটাকে আমরা বলে থাকি ইনপুট। এরপর রয়েছে লিপিবদ্ধকরণ, যেখানে বলে প্রসেসিং। এবং তৃতীয় যে ধাপটা রয়েছে যে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা, যার কারণে বলে থাকি আউটপুট। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ইনপুট বলতে বোঝাচ্ছে লেনদেন সমূহ শনাক্ত করা, আউটপুট হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। অর্থাৎ আউটপুট আমরা বলতে এটা বুঝি যে আউটপুট হচ্ছে বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী সমূহ। এখান থেকে প্রশ্ন আসতে পারে লেনদেনের কাঁচামাল কি? লেনদেনের কাঁচামাল হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট ইত্যাদি। এগুলো হচ্ছে লেনদেনের কাঁচামাল। আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আমরা বুঝলাম। হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট কি? আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বুঝলাম, হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট কি বুঝলাম। এবং আরেকটা লাস্ট যে বিষয় আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের পার্থক্য। হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্যটা কোথায়, আমরা সেটা দেখব। তো হিসাব রক্ষণ কি? হিসাব রক্ষণ হচ্ছে, আমরা দেখেছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপে ছিল লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপে ছিল লিপিবদ্ধকরণ এবং তৃতীয় ধাপে ছিল সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। এর মধ্যে আমাদের দ্বিতীয় যে ধাপটা রয়েছে লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানে শুধুমাত্র এই লিপিবদ্ধকরণের মধ্যে যা যা রয়েছে এই সবগুলোকে বলা হয়ে থাকে একসাথে হিসাব রক্ষণ। অর্থাৎ হিসাব রক্ষণ বলতে শুধুমাত্র আমরা বুঝে থাকি লিপিবদ্ধকরণ কি বুঝে থাকি। অন্যদিকে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে আমরা যা দেখলাম একটু আগে, যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা একসাথে বলে থাকি হিসাব বিজ্ঞান। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে বড় একটা পার্থক্য। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে লিপিবদ্ধকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা অন্তর্ভুক্ত ধাপ, কিন্তু হিসাব বিজ্ঞান লিপিবদ্ধকরণের কোনো ধাপ নয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এক নয়। এখন আমরা দেখবো হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, তার সম্পর্কে জানবো কিছু। তো হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। তার সম্পূর্ণ নাম হচ্ছে
ফ্রা লুসা বার্টোলোমিও ডি প্যাসিওলি। তো জন্মসাল হচ্ছে 1447 সাল, যদিও এটা অনুমান করা হয়েছে, কারণ তার জন্মসাল অনুমান করা হয়েছে 1446 থেকে 48-এর মধ্যে, এই কারণে মধ্য একটা সাল ধরা হয়েছে 1447 সাল। তার জন্মস্থান হচ্ছে ইতালির ভ্যানিস শহরে এবং তার মৃত্যু সাল হচ্ছে 1517 সালের 19 জুন। তিনি পেশাগত জীবনে একাধারে গণিত শাস্ত্রবিদ ছিলেন, ধর্ম যাজক ছিলেন, যাকে পাদ্রী, খ্রিস্টান ধর্ম যাজককে পাদ্রী বলা হয়ে থাকে। একেবারে তিনি ছিলেন লেখক। তার হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রথম বই হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনের প্রপোর্শনালিটি, এবং তার গ্রন্থটি 1494 সালে ইতালীয় ভাষায় প্রকাশিত হয়। এরপর এটা বহু ভাষায় রচিত হয়েছে। গ্রন্থটিতে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এই গ্রন্থটিতে হিসাব রক্ষণের মোট 5টি অংশ ছিল, এবং তৃতীয় অংশেই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এবং এর মধ্যে 36টি অধ্যায় ছিল। এছাড়াও তিনি ছিলেন বিখ্যাত চিত্রকর, যাকে আমরা চিনে থাকি, লিওনার্দো দি ভিঞ্চির ঘনিষ্ঠ বন্ধু এবং শিক্ষক ছিলেন, এবং ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক। আমাদের আরও যেসব বিষয় মনে রাখতে হবে, যেগুলো এই অধ্যায়ের মধ্যে পড়ে থাকে, তবে এইচএসসি বইগুলো এতটা আলোচনা করা হয় না, তবে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসে থাকে। যেমন এখানে প্রথমে হিসাব বিজ্ঞান একটা ব্যবহারিক শাস্ত্র। হিসাব বিজ্ঞানকে একটা আলাদা শাস্ত্র ধরা হয়, এবং সাহিত্য শাস্ত্র একইভাবে ব্যবহারিক একটা শাস্ত্র হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি মূলত ইতালিতে। আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ধাপ 3টি, যেটা আমরা দেখেছি। 1 লেনদেন শনাক্তকরণ, 2 লিপিবদ্ধকরণ, এবং 3 সংশ্লিষ্ট ব্যবহারকারীকে তথ্য প্রদান করা। এরপর হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়, অর্থাৎ হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়। এরপর হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, মুনাফা অর্জন নয়। আমাদের কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে, যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, মুনাফা অর্জন করা নয়। মুনাফা অর্জন তাহলে কি? মুনাফা অর্জন অন্যদিকে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। আর হিসাব রক্ষণের, যাকে আমরা বলি বুক কিপিং, যেমন আলোচনা করেছিলাম, এই যে বুক কিপিং এর প্রধান উদ্দেশ্য সঠিকভাবে ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য রয়েছে, বা যেগুলো সহায়ক উদ্দেশ্য, লেনদেন লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের কাঁচামাল কিন্তু লেনদেন, মনে রাখতে হবে। এরপর হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ ধাপ, যেটা আমরা দেখেছি, প্রুফ করেছি যে হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের একটা ধাপ। এরপর হিসাব বিজ্ঞানের প্রধান শাখা 2টা, একটা আর্থিক শাখা, একটা ব্যবস্থাপকীয় শাখা। এটা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রশ্ন এটা এসে থাকে, হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টা। এবং হিসাব রক্ষণের মূল ভিত্তি লেনদেন, এটা মনে রাখতে হবে। এতক্ষণ আমরা যে 5টা বিষয় আলোচনা করব বলে লিখেছিলাম, সেগুলো আলোচনা করা শেষ। এখন দেখব যে এই কয়েকটা বিষয়ের উপর কিভাবে এইচএসসি বোর্ডগুলোতে প্রশ্ন আসে এমসিকিউ আকারে, সেগুলো দেখব আমরা। যেমন প্রথম প্রশ্নটা যে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি? এটা 2016 সালে কুমিল্লা বোর্ডে আসছিল। উত্তর লেনদেন। এরপর আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে? আমরা দেখেছি লুকা পেসিওলি। একটু বানানটা ভুল আছে এখানে, রসুকাটা লয় নিচে হবে, লুকা পেসিওলি। এরপর আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? এটা বরিশাল বোর্ডে 2016 সালে আসছে, যেমন একটু আগে পড়েছি যে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে। তো এখানে আরো অনেক প্রশ্ন আছে, আমরা শুধুমাত্র
কয়েকটা এক্সাম্পল দেখালাম। বোর্ডে এরকম অসংখ্য এমসিকিউ আছে, আমরা পরে দেখে নিব। এখন আমরা দেখি যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসছে। তো যদি অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা 3টা মাত্র প্রশ্ন উদাহরণস্বরূপ দেখিয়েছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 2016-17 সেশনে যে প্রশ্নটা এসেছিল যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে, উত্তর হবে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া। অর্থাৎ এটা আমরা দেখেছিলাম লাস্টে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, যে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা। তো এখানে যদি 5টা অপশন থাকে, 16-17 সেশনে 5টা অপশন ছিল, এখানে একটা অপশন হচ্ছে এটা, অ্যান্সার হবে এটা। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2015-16 সেশনে যে প্রশ্নটা এসেছিল, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোর উপর, সেটা হচ্ছে নিচের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম। আমরা যে দেখেছিলাম লিপিবদ্ধকরণের সঠিক ক্রম আমরা দেখেছিলাম যখন আমরা হিসাব রক্ষণ এবং হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দ্বিতীয় ধাপ কি ছিল, লিপিবদ্ধকরণ। এবং লিপিবদ্ধকরণের মধ্যে প্রথম ধাপটা কি ছিল, বিশ্লেষণ ছিল। 2 নম্বর ধাপ ছিল জাবেদাভুক্তকরণ এবং 3 নম্বর ধাপ ছিল স্থানান্তরকরণ, বা আমি বলেছিলাম খতিয়ান। তো এই কারণে বলেছিলাম যেটা মুখস্থ রাখতে হবে, 4টা আমাদেরকে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা মুখস্থ রাখতে হবে। তো এটা হচ্ছে এখানে এর প্রশ্নটা। আমরা আরেকটা প্রশ্ন দেখব, যেমন হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এসেছিল 2015-16 সেশনে। 21 সালে 2টা প্রশ্ন আসছে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম 5টা মতো বিষয়, এটা কিন্তু চ্যাপ্টার 1-এর সামান্য মতো বিষয় আলোচনা করলাম, এবং এগুলোর উপরেই, এই 5টা বিষয়ের উপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2015-16 সেশনে 2টা প্রশ্ন আসছে। আরেকটা প্রশ্ন এরকম যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আমরা একটু আগে দেখেছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা। 5টা অপশন ছিল, এর মধ্যে এটা হবে। যে আমরা দেখেছিলাম যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে তথ্যগুলো আমরাগুলো কালেক্ট করব, এবং মাঝখানে যেটা ছিল লিপিবদ্ধকরণ প্রসেস করব, তারপর যে তথ্যটা হবে সেটা আমরা সরবরাহ করব অভ্যন্তরীণ বা বাহ্যিক ব্যবহারকারীদের। তো এই হচ্ছে আমাদের কিছু প্রশ্ন দেখালাম উদাহরণস্বরূপ। এখন হচ্ছে কিছু কুইজ রয়েছে তোমাদের জন্য। যেমন প্রথম কুইজটা হচ্ছে নিজের ট্রাই করো। আর হচ্ছে প্রথম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির প্রণেতাকে। 2 নম্বর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কত সালে, এবং 3 নম্বর হচ্ছে লিপিবদ্ধকরণের প্রক্রিয়া প্রথম ধাপ কোনটি, এবং 4 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের ইনপুট আউটপুট কি। এগুলো কমেন্ট বক্সে উত্তর দিয়ে দাও, আমরা অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। সো তোমরা যদি এভাবে প্রতিটা বিষয় ইউনিভার্সিটি অফিসের সাথে মিলিয়ে সমন্বয় করে পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অ্যাকাউন্টিংয়ে।